আমরা 2016 সালের 11-12 এসএসসি পুরানো কোশ্চেন সলভ করছিলাম। প্রবলেম নাম্বার 46 পর্যন্ত সমাধান করেছি। প্রবলেম 47, দ্য ইনফাইনাইট সিরিজ। এই ইনফাইনাইট সিরিজটাতে আমরা ডিএলএমআর টেস্ট লাগাবো। সেক্ষেত্রে এন এর টার্মটাকে আমরা হয়ে যাবে এন ইকুয়ালস টু এন বাই 2 পাওয়ার এন। তাহলে এন প্লাস 1 ইকুয়ালস টু হয়ে যাবে এন প্লাস 1 বাই 2 পাওয়ার এন প্লাস 1। ডিএলএমআর টেস্ট লাগানোর জন্য লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি an by an plus 1 equals to এটা হয়ে যাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n plus 1 2 পাওয়ার n plus 1 বাই এটা an by an plus 1 লিখেছিলাম, তাহলে এটা হয়ে যাবে n by 2 পাওয়ার n, আর এটা আমাদের নিচে nটা, তার জন্য উল্টে লিখছি আমরা a আকারে। তো ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n বাই এটা n ছিল বাই n plus 1, এটা উল্টে লিখেছি। তো এটা ক্যান্সেল হয়ে 2 পাওয়ার n এবং 2 পাওয়ার n প্লাস 1 এটা 2 হয়ে যাবে। আর এই nটা এটার সাথে ক্যালকুলেশন করলে n দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা তো 1 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 1 প্লাস 1 বাই n। এখন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হলে 1 বাই nটা 0 হয়ে যাবে, তাহলে লিমিট ভ্যালু হবে 2। তো সেক্ষেত্রে আমরা জানি n বাই n প্লাস 1 ডিএলএমআর যদি আমরা টেস্ট লাগাই, সেক্ষেত্রে এর মানটা যদি গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে কনভার্জেন্ট হয়ে যায়। তো 2টা হচ্ছে গ্রেটার দেন 1, তাই এটা হয়ে যাবে কনভার্জেন্ট। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n বাই n প্লাস 1, যে মানটা বেরোলো সেটা 2 গ্রেটার দেন 1, তাই এটা হয়ে যাবে কনভার্জেন্ট। প্রবলেম নাম্বার 48 বলেছে if a particle moves in the curve r equals to a into e power theta with constant angular velocity। যেহেতু কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, তো অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে থিটা ডট হয়। অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট মানে থিটা ডটটা আমাদের কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টটাকে আমরা ওমেগা ধরে নিচ্ছি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট মানে থিটা ডটটা কনস্ট্যান্ট ইকুয়ালস টু ওমেগা ধরে নিচ্ছি। আমাদের বার করতে হবে ইটস রেডিয়াল অ্যাক্সিলারেশন। রেডিয়াল অ্যাক্সিলারেশনের আমাদের যে রাশিমালা সেটা হচ্ছে গিয়ে আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, এটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সিলারেশন রাশিমালা। তো এটা যদি আমরা বার করতে চাই ফর দ্য গিভেন কার্ভ আর ইকুয়ালস টু এ ই পাওয়ার থিটা, এটা হচ্ছে গিভেন কার্ভ আর ইকুয়ালস টু এ পাওয়ার থিটা। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু টি, তাহলে আর ডট হবে এ ই পাওয়ার থিটা, আর থিটা ডিফারেন্সিয়েশন হবে থিটা ডট। আর আগে আমরা জেনেছি থিটা ডটটা হচ্ছে কি কনস্ট্যান্ট, যেটা ওমেগা, তাহলে এটা হয়ে যাবে এ ই পাওয়ার থিটা ওমেগা। এই কীরকমভাবে আর ডবল ডট যখন করবো, অর্থাৎ এটাকে আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, তাহলে এটা কনস্ট্যান্টে থাকলো ই পাওয়ার থিটা, এবং থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে থিটা ডট, ওমেগা তো কনস্ট্যান্টে থাকলো। এই কীরকমভাবে এ ই পাওয়ার থিটা, থিটাটার জায়গায় ওমেগা বসিয়ে দিচ্ছি, তাহলে ওমেগা ইন্টু ওমেগা, ওমেগা স্কোয়ার। তাহলে আসলে এটা হয়ে যাচ্ছে আর ওমেগা স্কোয়ার। তাহলে আমাদের যে রাশিমালাটা দরকার সেটা হচ্ছে আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার। আর ডবল ডটের মান হচ্ছে আর ওমেগা স্কোয়ার মাইনাস আর থিটা ডটের মানটা তো ওমেগা, তাহলে আর ওমেগা স্কোয়ার, এটা হয়ে যাবে 0। আর ওমেগা স্কোয়ার মাইনাস আর ওমেগা স্কোয়ার 0, তাহলে অপশন বি। নেক্সট প্রবলেম নাম্বার 49 এক্সিসগুলোকে আমরা রোটেট করেছি পয়েন্ট এলসিজি কোণে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার, এটা কোন ইকুয়েশন কনভার্ট হবে সেটা আমরা বার করতে চাই। তো তার জন্য এক্ষেত্রে আমরা ট্রান্সফরমেশনের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা মনে করার চেষ্টা করছি। তো এটা আমাকে এইভাবে লিখি, এক্স ওয়াই ওল্ড কোঅর্ডিনেট, এক্স টেস্ট ওয়াই ডেস্ট নিউ কোঅর্ডিনেট। সম্পর্কটার জন্য আমরা এক্স ইকুয়ালস টু আর কস থিটা হয়, তো তাই এটা কস থিটা লেখা হয়, আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো এটা আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে নিই, কস থিটা ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন থিটা, সাইন থিটা ডিফারেন্সিয়েশন কস থিটা। এই ছকটা মনে রাখলে আমরা সহজেই লিখতে পারবো ট্রান্সফরমেশন ফর্মুলাটা। তো এইখান থেকে সহজে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু হয়ে যাবে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ইকুয়ালস টু হয়ে যায় এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এটা হচ্ছে যখন এক্সিসগুলো থিটা কোণে আমরা রোটেট করেছি। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। কেউ যদি চায় এক্স ড্যাশ ইকুয়ালস টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা লিখতে পারে। সেক্ষেত্রে আমাদের এই ওল্ড কোঅর্ডিনেটটাকে নিউ কোঅর্ডিনেট আকারে লিখেছি, এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, ওয়াই ইকুয়ালস টু এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার, এটা হচ্ছে গিভেন ইকুয়েশন। এই ইকুয়েশনটা যখন রিডিউসড হবে, তো সেক্ষেত্রে থিটাটা বলে দেওয়া আছে π/4। থিটার অ্যাঙ্গেল যদি π/4 হয়ে যায়, কস π/4 1/√2, সাইন π/4 1/√2, তাহলে এই ইকুয়েশনটা রিডিউসড হয়ে যাবে এক্স ড্যাশ বাই√2 মাইনাস ওয়াই ড্যাশ বাই√2, আর এটা রিডিউসড হয়ে যাবে ওয়াই ইকুয়ালস টু এক্স ড্যাশ বাই√2 প্লাস ওয়াই ড্যাশ বাই√2। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, এইটা যদি বসিয়ে দিই আমরা এক্স ড্যাশ বাই√2 মাইনাস ওয়াই ড্যাশ বাই√2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স ড্যাশ বাই√2 প্লাস ওয়াই ড্যাশ বাই√2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার। তো সেক্ষেত্রে
এ মাইনাস বির হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বির হোল স্কোয়ার, এর রাশিমালাটা হয়ে যাবে মাইনাস 4ab রাশিমালা, 4x টেস্ট ওয়াই টেস্ট √2 ইকুয়ালস টু এ স্কোয়ার, और माइनस 4x टेस्ट वाई टेस्ट √2 হয়ে যাবে 2 ইকুয়ালস টু এ স্কোয়ার, और माइनस 2x टेस्ट वाई टेस्ट ইকুয়ালস টু এ স্কোয়ার, বা বলতে পারি এটা ডান দিকে ঠেলে দিলে 2x টেস্ট ওয়াই টেস্ট প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে আমাদের অপশান সিটা হবে। নেক্সট 50, for equilibrium of a rigid body under a system of covalent forces the principle of virtual work is, এটা স্টেট ফরওয়ার্ড কোশ্চেন, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হয়, স্টেট ফরওয়ার্ড কোশ্চেন, এটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হয়। রোল নম্বর 51, if n cross n matrix A has only one non-zero element, rank of A is, একটা ম্যাট্রিক্স যেটা n cross n ম্যাট্রিক্স তার মধ্যে অনলি ওয়ান নন জিরো এলিমেন্ট, একটাই নন জিরো এলিমেন্ট রয়েছে, তো সেক্ষেত্রে আমরা যদি র্যাঙ্কের ডেফিনিশনে যাই তাহলে সবচেয়ে বড় যে নন জিরো মাইনরটা হয় সেটা হচ্ছে র্যাঙ্ক। যেহেতু এই ম্যাট্রিক্সটার মধ্যে একটা মাত্র এলিমেন্ট রয়েছে যেটা হচ্ছে নন জিরো, তাই 1x1 একটা আমরা মাইনর খুঁজে পাবো, 1x1 অর্ডারে একটা মাইনর খুঁজে পাবো যেটা আমাদের কী হবে, নন জিরো হয়ে যাবে। বাকি সমস্ত ক্ষেত্রেই যদি 2x2 বা 3x3 যে কোনো আমরা সাব ম্যাট্রিক্স নিয়ে না করি, সেই সাব ম্যাট্রিক্স নেওয়ার পর আমরা যদি দেখি যে মাইনরগুলো হবে সেগুলো সব জিরো মাইনর হবে। তাই যেহেতু একটা নন জিরো এলিমেন্ট আছে তাই একটা আমরা 1x1-এর নন জিরো মাইনর পাবো, তাই র্যাঙ্কটা এখানে আমাদের 1 হবে। অন্যান্য ক্ষেত্রে র্যাঙ্কটা আমাদের ডেফিনিশন থেকে যেভাবে করি সেই অনুসারে, তো এটা স্টেট করা ডেফিনিশন থেকে বলতে পারবো এই র্যাঙ্ক হবে 1। নেক্সট সিমসন্স ওয়ান থার্ড রুলের ডিগ্রি অফ প্রিসিশন। তো সিমসন্স ওয়ান থার্ড রুলের ডিগ্রি অফ প্রিসিশনের ক্ষেত্রে প্রথমত আমাদের এরারটা খেয়াল করতে হবে। সিমসন্স ওয়ান থার্ড রুলের ক্ষেত্রে এরারটা হয়ে যায় এরার -h/5/90 যায়। তো আমাদের ডিগ্রি অফ প্রিসিশন আমরা দেখতে হয় যে কত ডিগ্রি ইকুয়েশন পর্যন্ত সিমসন্স ইকুয়েশন যে ওয়ান থার্ড রুলটা অ্যাপ্লিকেবল, যার জন্য এরার হবে না, কোনো ত্রুটি হবে না। যেহেতু F4 যাই রয়েছে তাহলে আমরা জানি একটা থার্ড ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যদি 4 বার ডিফারেন্সিয়েট করি তাহলে 0 হয়ে যাবে। তাহলে আপ টু ইকুয়েশন অফ ডিগ্রি 3 পলিনোমিয়াল যে ফাংশন এটা আমরা নেব, ইকুয়েশন ওগুলো হচ্ছে যে f(x)গুলো নেওয়া হয়, সেই f(x)গুলো আমাদের 3 ডিগ্রি পর্যন্ত যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে, এরারটা 0 হয়ে যাবে, কারণ F4 অর্থাৎ 4 বার ডিফারেন্সিয়েট করলে এটা আমাদের 0 হয়ে যাবে। তাই ডিগ্রি অফ প্রিসিশন এটা হয়ে যাবে 3। যেহেতু আমাদের এরারটা হচ্ছে h/5/90 F4 যায়, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, F4 যায় অর্থাৎ 4 বার ডিফারেন্সিয়েশন করা হবে। তো কোনো একটা যে ফাংশনটার ক্ষেত্রে আমরা সিমসন্স ওয়ান থার্ড রুল লাগাবো, তো সেক্ষেত্রে যদি এটা থার্ড ডিগ্রি হয় তাহলে এটা থার্ড ডিগ্রি পর্যন্ত এরার 0 আসবে, অর্থাৎ এক্স্যাক্ট হবে। তাই এক্ষেত্রে ডিগ্রি অফ প্রিসিশন হলো কি সিমসন্স ওয়ান থার্ড রুলের 3। প্রবলেম নম্বর 53, প্রোডাক্ট অফ এ ম্যাট্রিক্স অ্যান্ড ইট ট্রান্সপোজ ইজ অলওয়েজ, একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ, তো ম্যাট্রিক্স যদি এ হয়ে যায় এবং তার ট্রান্সপোজ এই ট্রান্সপোজ, এটা ম্যাট্রিক্সটা এবং তার ট্রান্সপোজ এর হোল ট্রান্সপোজ যদি নিয়ে নিই আমরা, তাহলে এটা হবে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়ালস এ ট্রান্সপোজ। আমাদের যে ট্রান্সপোজের ফর্মুলা এ বি ট্রান্সপোজের ফর্মুলা ছিল বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, তাহলে এটা হলো গিয়ে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এখন এই ট্রান্সপোজের ট্রান্সপোজটা এ হয়ে যায়, তাহলে এ ট্রান্সপোজ, তাহলে আমরা কি দেখতে পেলাম এ ট্রান্সপোজের ট্রান্সপোজটা কার সাথে সমান হলো গিয়ে এ ট্রান্সপোজ, তাহলে এটা অবশ্যই কী হয়ে যাবে, সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তাহলে উত্তর হবে গিয়ে সিমেট্রিক ম্যাট্রিক্স। রুল নম্বর 54, ইফ দ্য রিলেটিভ এরার দেওয়া রয়েছে তাহলে কারেক্ট সিগনিফিক্যান্ট ডিজিট বার করতে বলেছে, তাহলে আমাদের রিলেটিভ এরারের যে ফর্মুলা সেই ফর্মুলাটা আমাদের খেয়াল রাখতে হবে, ER < 1/k × 10⁻n−1। এনটা হচ্ছে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট বা ফিগার, আর কে হচ্ছে যে নাম্বারটা রয়েছে যেটা যার জন্য আমাদের এই এরারটা আসছে তার ফার্স্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো এখানে যে নাম্বারটা সেটা হচ্ছে 2.1356, এক্ষেত্রে ফার্স্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা ফিগার হচ্ছে কি 2, তাহলে এক্ষেত্রে কে এর মানটা হবে 2, আর ক্ষেত্রে এরারের মানটা ER এর মানটা দিয়ে দিয়েছে 7 × 10⁻6, তাহলে 7 × 10⁻6 < 1/k এর মানটা 2 বললাম ইন্টু 10⁻n−1। এখন ক্যালকুলেশন করে আমার এই এন এর মানটা বার করতে হবে। তো আমরা করবো কি, এই দুইটা দিক গুণ করে দিলাম, 14 × 10⁻6 এটা উপরে তুলে দিলে হয়ে যাবে 10⁻1−n, और 14 এটা ডান দিকে ঠেলে দিচ্ছি, ডান দিকে ঠেলে দিলে এটা হয়ে যাবে 1−6 + 6, অর্থাৎ 14 < 10⁻1
7 মাইনাস এন। এখন এই রিলেশনটা যদি সত্য হতে হয়, আমরা যে ক্যালকুলেশনটা করলাম সেই ক্যালকুলেশনটা থেকে আমরা যদি এই রিলেশনটা সত্য হতে হয়, তাহলে এনের কোন মানের জন্য এই রিলেশনটা সত্য হবে দেখতে হবে, সর্বোচ্চ কোন মানের জন্য। এনের মানটা যদি আমরা এখানে 5 বসাই, 5 বসালে তাহলে কত হবে, 10 পাওয়ার 7 মাইনাস 5 ইকুয়ালস টু হয়ে যাবে 10 পাওয়ার 2 ইকুয়ালস টু 100। তো 14 লেস দেন 100 এটা সত্য হচ্ছে, তাহলে এনের মানটা হয়ে যাবে 5। তাহলে নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট বা ফিগার হবে কি আমাদের 5টা, এনের মানটা হবে 5। তাহলে এনের সর্বোচ্চ মান 5 বসানো যাবে। 5-এর চেয়ে যদি বড় বসাই, আমরা 6 বসাই, 6 বসালে কিন্তু এটা 1 হয়ে যাবে, তখন 14 লেস দেন, যদি 6 বসাই আমরা 6 বসালে কত, 14 লেস দেন 10 পাওয়ার 1, তো 14 10 থেকে ছোটো হবে না। তাই এই ক্ষেত্রে যেহেতু এনের মানটা এসেছে আমাদের 5, নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট বা ফিগার হয়ে যাবে আমাদের 5। নেক্সট প্রবলেম নাম্বার 55, এটা হচ্ছে শেষ প্রবলেম। ইফ আর বি কমিউটেটিভ রিং দেন ফর এক্স বিলংস টু আর। কমিউটেটিভ রিং হলে প্রথম তো এখানে শুধুমাত্র কমিউটেটিভ রিং বলেছে, তো এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স এটা যদি হোল্ড করে তাহলে এটা একটা বুলিয়ান রিং হবে, সেক্ষেত্রে এটা একটা বুলিয়ান রিং হবে, কমিউটেটিভ বুলিয়ান রিং। এ রিং ইজ কল্ড বুলিয়ান রিং ইফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এবং তার সাথে সাথে ওই 2x ইকুয়ালস টু 0 হয়ে যায়, তো এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 0 হয়ে যায়, আর বুলিয়ান রিংটা কমিউটেটিভ হয়ে যায়। বুলিয়ান রিংয়ের ক্ষেত্রে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স হবে, এই যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স এটা আমরা বলছিলাম, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্সের সাথে সাথে আর একটা কন্ডিশন হোল্ড করে। বুলিয়ান রিংয়ের ক্ষেত্রে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স সাথে সাথে একটা কন্ডিশন হোল্ড করে এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 0 বা 2x ইকুয়ালস টু 0। এক্ষেত্রে বুলিয়ান রিংয়ের কথা উল্লেখ করেনি, তাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্সটা হলো না, আর বি কমিউটেটিভ রিং বলেছে। এছাড়া আরও দুটো ক্ষেত্রে আমাদের কমিউটেটিভ রিং হতে পারে, একটা হচ্ছে এক্স কিউ ইকুয়ালস টু এক্স, আর একটা হচ্ছে এক্স পাওয়ার 4 ইকুয়ালস টু এক্স। যদি আরটা আমাদের কমিউটেটিভ রিং হয় সেক্ষেত্রে এক্স কিউ ইকুয়ালস টু এক্স এবং এক্স 4 ইকুয়ালস টু এক্স এই দুটোর জন্যই আমাদের কি বলতে পারবো, এই শর্তগুলো হোল্ড করবে। তো এক্ষেত্রে যেহেতু এক্স কিউ ইকুয়ালস টু এক্স অপশনটা রয়েছে, তাই এক্স কিউ ইকুয়ালস টু এক্সটাই হবে, এক্স 4 ইকুয়ালস টু এক্সটা আমাদের উল্লেখ নেই, তাই এটা সম্ভাবনা থাকছে না। কিন্তু এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স এটা হলেও কিন্তু আমাদের বুলিয়ান রিং হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এই যে কমিউটেটিভ রিং দেন বুলিয়ান রিংয়ের ক্ষেত্রে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্সটা হোল্ড করে। তো সেই প্রসঙ্গে যেহেতু উল্লেখ নেই, তাই আমাদের এখান থেকে সরাসরি উত্তর বলবো এক্স ইকুয়ালস টু এক্স, আর কমিউটেটিভ রিং। দেন এই এক্স ইকুয়ালস টু এক্স এই যে ক্যালকুলেশনটা কিন্তু বড় রকমের ক্যালকুলেশন, তাই ক্যালকুলেশনে যাচ্ছি না, এটা সরাসরি এখানে আমরা মনে রাখছি এটা এক্স ইকুয়ালস টু এক্স হতে পারে, আবার আরেকটা রয়েছে এক্স 4 ইকুয়ালস টু এক্স, এটার জন্য কিন্তু হয়, ঠিক।